বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। এসএম আরিফের রিপোর্ট। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে তা বাতিল করে রায় দেন আপিল বিভাগ। 24-এর গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি। 10 দিন শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হয়। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলসহ সব শ্রেণীর মানুষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন রিটকারী আইনজীবীরা। এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় বাতিলের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয় 1996, 2001 এবং 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 14 বছর পর সেই আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানে তা থাকবে ঘুমন্ত অবস্থায়। আইনজ্ঞরা বলছেন এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রক্রিয়ার পরিবর্ধন করতে পারবে জাতীয় সংসদ। এসএম আরিফ, মাই টিভি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রি মেডিকেল এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে উল্লেখ করে খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চার অনুশীলন ছিল তত্ত্বাবধায়ক সরকার, যা আজীবন ক্ষমতায় থাকতে ধ্বংস করেছিল শেখ হাসিনা। তিনি বলেন, কেউ যেন আবার নতুন করে ফ্যাসিস্ট না হতে পারে সেজন্য এই রায়টি ইতিবাচক। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফলে গণতন্ত্রের প্রাণভোমরা পুনর্জীবিত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবার সহ অসহায় দুস্থ পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন তার একটা প্রাণ ভোমরা। এই প্রাণ ভোমরাকে হাতে টিপে শেখ হাসিনা মৃতপ্রায় কিংবা মেরেই ফেলছে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এটি বাতিলের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল।
ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করায় জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসায় গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরে আসবে। দেশের মানুষ ভোটাধিকার নিয়ে সংশয়ে থাকবে না। কেয়ারটেকার সরকার বা নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, সরকার বা নির্বাচন ব্যবস্থা সবকিছুর মধ্যেই গুণগত পরিবর্তন আসতে হবে, একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। ফেসিবাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, যে এইভাবে কুক্ষিগত করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে অর্থাৎ একটা সার্টেন টাইম ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে পালাতে হয়। তো এটা সব স্বৈরাচারের জন্য এটা একটা শিক্ষা যে আমাদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দেশকে, সরকারকে, রাষ্ট্রকে, জনগণকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে সরকার, দলের চেয়ে রাষ্ট্র বা জনগণই অগ্রাধিকার হবে। এই নীতিতে থাকলে আমার মনে হয় আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে দোয়া মিলাদ ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার ডাকনাম পিনো। লেখাপড়া শেষ করার আগেই মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বিএনপির সদস্য হন তিনি। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তারেক রহমান। এরপরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। 1-11 সরকারের সময় তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকারও হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে চলে যান। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ৬ষ্ঠ কাউন্সিলেও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে পাঠালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারেক রহমান ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে জায়মা রহমান সম্প্রতি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে ল ডিগ্রি সম্পন্ন করেছেন। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। জুলাই গণঅভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৬ জন আসামির বিরুদ্ধে রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হকের জেরা হয়েছে। আসামি পক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা তাকে জেরা করেন। বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা শুরু হয়। রাজসাক্ষী আফজালুলের জেরা শেষে আরও ২-৩ জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এরপরই যুক্তিতর্ক হবে মামলাটির। সব মিলিয়ে আগামী মাসের মাঝামাঝিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন। থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে। এতে করে তাদের মনোবল নষ্ট হয়ে যাবে। এই জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চাইলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। দুর্বৃত্তদের গুলি করার নির্দেশ কমিশনারের নয়, বরং পুলিশ আইনেই বলা আছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকাবাসীর যান এবং মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ। সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলে এর সুবিধা পাবে নগরবাসী। প্রযুক্তি নির্ভর, সময়োপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা
এক্ষেত্রে আজ সাইবার সাপোর্ট সেন্টার একটি ফেসবুক পেজ মাত্র। সাইবার সাপোর্ট সেন্টার ডিবি, ডিএমপি এবং ইমেল মাধ্যমে সরাসরি অনলাইনে সাইবার অপরাধের জন্য অভিযোগ দিতে পারবেন। অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায় অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার প্রায় 2 যুগ পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তফসিল। সেই অনুযায়ী আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এতে করে শিক্ষার্থী এবং প্রার্থীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 1884 সালে রাজধানীর প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গার কোল ঘেঁষে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ। পরবর্তীতে 2005 সালে সেটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের কাঁঠালতলা, ক্যাফেটেরিয়া, রফিক ভবন, শান্ত চত্বর, শহীদ মিনার সহ পুরো ক্যাম্পাসে এখন সবার মুখে মুখে চলছে যোগসু নির্বাচনের কথা। যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আমাদের এখানে আবাসন ভাতা নাই এবং হল নাই, ক্যাফেটেরিয়ার খাবারের মান ভালো না। আমাদের আবাসন ভাতা থেকে শুরু করে আরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যে মানে এক্স্যাক্টলি সমাধান করতে পারবে বা এটার একটা সুরাহা করবে, আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। যেহেতু আমি নারী শিক্ষার্থী, নারীদের নিরাপত্তা দিবে, তারপরে সব কিছুতে নারীদের একটু প্রাধান্য বেশি দিবে তাদেরকে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগসু নির্বাচনের আয়োজনের দাবি তুলে ক্রিয়াশীল ছাত্রনেতারা সহ সাধারণ শিক্ষার্থীরা। আমাদের মেডিকেল সেন্টারটি যেখানে কোনো একটা প্রয়োজনীয় টেস্ট পর্যন্ত করা যায় না, শিক্ষার্থীরা 24 ঘন্টা তার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পায় না। আমরা সেই সমস্যার সমাধান করতে চাই। নির্বাচনে জয়ী হলে নারীদের সাইবার বুলিং, খাদ্য, আবাসন সহ সব ধরনের সমস্যার সমাধান করা হবে বলে জানান প্রার্থীরা। আমাদের ক্লাসরুমের সংকট, আমাদের ক্যাফেটেরিয়ার সংকট, চলাফেরার সংকট, পরিবহন সংকট, আবাসন সংকট, এই এতগুলো সংকট আসলে স্বল্প সময়ে ছাত্র সংসদ যারা নির্বাচিত হবে তারা কি আসলে এটা পারবে কিনা। তা আমরা কিন্তু জানি যে কতটুকু কাজ আমাদের ক্যাপাবল, আমাদের ক্যাপাসিটির ভিতরে। এখানে একটি কোয়ালিফাইড যোগ্য নেতৃত্ব খুঁজে আসে, তাহলে তারা অবশ্যই মেয়েদের নিরাপত্তার ইস্যুটা অবশ্যই খুব ভালোভাবে দেখবে। পুরান ঢাকায় 2টা হল হচ্ছে, সেই হলগুলোর কাজ যথাসময়ে সম্পূর্ণ করব যাতে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হয়। আমাদের ক্লাসরুম, আমাদের ভালো মানের লাইব্রেরি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে গবেষণাগার। আমরা এই জিনিসগুলোতে গুরুত্ব দিব। আসছে 22 ডিসেম্বর যোগসুর ইতিহাসের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছে সকল শিক্ষার্থীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শ্রীলঙ্কার নৌবাহিনী 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়। সকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মাধ্যমে বাদক দলে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাহাজটিকে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান জানান, অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে 29 কর্মকর্তা এবং 150 জন নৌ সদস্য এই ফ্লিট রিভিউতে যোগ দিচ্ছেন। আগামী 27 থেকে 30 নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য এই আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর দ্বিপাক্ষিক সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। জাহাজ প্রত্যয় আগামী 5 ডিসেম্বর চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে। বিদেশের বাণিজ্য প্রত্যয় ও তার শিপস কোম্পানি সর্বদা বিএনফিটের অপারেশনাল কার্যক্রমে যেমনভাবে দৃঢ়ভাবে অংশগ্রহণ এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকে, একইভাবে বহির্বিশ্বে বাংলাদেশের নৌবাহিনীর সম্মানকে সমুন্নত রাখবে। প্রিয় কর্মকর্তা নাবিকবৃন্দ, বিদেশে অবস্থানকালে এবং প্রত্যাবর্তন সহ যে সকল সময়ই যে কোনো প্রয়োজনে নৌবাহিনী আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ। বিদেশে অবস্থানকালে আপনাদের পরিবারের যে কোনো সমস্যায় নিকটস্থ ঘাঁটি কিংবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলবেন। পটুয়াখালীর বাউফলের হাটবাজারে মিলছে অনুমোদনহীন নিম্নমানের চিপস। বিপজ্জনক বিষয় হলো এসব চিপসের ভেতরে পাওয়া যাচ্ছে আসল টাকার মতো দেখতে নোট। এতে বিভ্রান্ত হচ্ছে কোমলমতি শিশু এবং সাধারণ মানুষ। প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ডিউকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির।
পটুয়াখালীর বাউফল উপজেলা দেশের অন্যতম শিক্ষিত জনপদ। এখানে আছে 13টি মহাবিদ্যালয়, 72টি মাদ্রাসা, 55টি মাধ্যমিক এবং 239টি প্রাথমিক বিদ্যালয়। আর ঠিক এসব বিদ্যালয়ের প্রবেশ পথেই দোকানেই মিলছে অনিরাপদ শিশু খাদ্য। দোকানের তাকজুড়ে পাওয়া যাচ্ছে অনুমোদনহীন চিপস। প্যাকেটে নেই কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা অনুমোদনের সনদ। আর প্যাকেট খুললেই মিলছে বিভিন্ন মূল্যমানের টাকার নোটের মতো দেখতে কাগজ। বলতেছে ভাইয়া এটা রাখেন, ভালো চলবে। তো আমি আবার হিসাব করলাম যে তাহলে রাখি, বাচ্চাগুলো ওরা আসে অনেক সময়, মানে স্কুল কলেজের কাছেই ভালো চলে। চিপসের ভিতরে 200 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, এটা একটা অভিনব পদ্ধতি বাইর করছে কোম্পানি, কিন্তু কোম্পানির কোনো নাম পাওয়া যাচ্ছে না। মানে চিপস অনেক বাচ্চা খায়ও না, দেখা যায় ফালাই দিচ্ছে, টাকা পায় মনে করে যে 200 টাকা 100 টাকার নোট, এই জন্য ওই চিপসগুলো কিনতে আসে। আকৃতি, রং আর নকশায় এগুলো আসল টাকার হুবহু অনুরূপ। কোথাও কোথাও ছোট করে লেখা খেলনা টাকা, তবে বেশিরভাগ নোটেই নেই এমন কোনো চিহ্ন। ফলে নোট পাওয়ার আশায় শিশুরা আগ্রহ ভরে কিনছে এসব চিপস। 5 টাকা দিয়ে কিনেছি এবং এটা টাকার জন্য কিনেছি, তাই আমি 500 টাকা পেয়েছি। এই চিপস থেকে 200 টাকা পেয়েছি, আর এটা আমি টাকার জন্য কিনছি, আর এটা 5 টাকা দিয়ে আমি কিনছি। পথে ঘাটে পড়ে থাকা এসব নোট অনেকেই আসল ভেবে কুড়িয়ে নিচ্ছেন, পরে বুঝতে পেরে পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। এদিকে অনুমোদন ছাড়াই এসব চিপস সহজেই পৌঁছে যাচ্ছে শিশুদের হাতে। বাচ্চাদের নিষেধ করা সত্ত্বেও তারা তো বোঝে না, এইগুলো যে বাজারে যাতে না বিক্রি করতে পারে সেই ব্যবস্থা যেন তারা নেয়। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি নজরে এসেছে, তবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন ধরনের খেলনা টাকা এটি দেওয়া হচ্ছে, এটি আসলে কতটুকু যৌক্তিক বা নৈতিকতা সম্বলিত, অথবা শিশুদের ক্ষেত্রে এই ধরনের প্রলোভন করা আসলে আদৌ যায় কিনা, এটি অবশ্যই একটি চিন্তার বিষয়। কাজে এই বিষয়টার আইনানুগ বিষয়ে গতভাবে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, আমরা আসলে সেই ব্যবস্থাই নেব। আইন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের দণ্ডবিধির ধারা 489A এবং 489E অনুযায়ী মুদ্রার অনুকরণ, প্রচার বা বাজারজাতের সর্বোচ্চ শাস্তি ও যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বাংলাদেশ ব্যাংকের 2017 সালের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে, টাকার অনুরূপ কোনো নকশা, প্যাকেজিং বা বিজ্ঞাপনে ব্যবহার নিষিদ্ধ। অন্যদিকে অনুমোদনহীন শিশু খাদ্যের রয়েছে কঠোর আইন, তবে এসব আইনের প্রয়োগ চান স্থানীয়রা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোটা বৈষম্যের অভিযোগে ডাকা 36 ঘন্টা হরতাল চলছে। সকাল থেকে অচলাবস্থার সৃষ্টি হয়েছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে শুক্রবার রাত পর্যন্ত। কোটা বিরোধী ঐক্যজোটের ডাকা এই হরতালের সমর্থনে সকাল থেকেই তবলছড়িয়ে বনরূপা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পিকেটিং শুরু করেন আন্দোলনকারীরা। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সাধারণ মানুষ সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। হরতালের কারণে সিএনজি অটোরিকশা সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে শপিং মল, বিপণী বিতান এবং অধিকাংশ দোকানপাটও বন্ধ পাওয়া গেছে। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে আন্তঃজেলা পরিবহন। এবার লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান, মুন্না আর বাইজিদ। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন এবং এলাকাবাসী। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে এবার প্রাণ গেল 3 যুবকের। মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় 22 লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও 18 লাখ টাকা আদায় করা হয়। শেষমেশ 1 নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে মারা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমি পুরো টাকাটা দিয়ে দিছি। মানে আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চাললো না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালতো তাহলে তো আমার ভাই বাচ্চা থাকতো। আইনে যে প্রকার শাস্তি
প্রয়োজন আছে আমাদের আশা সেরকমই যেন ওর শাস্তি সর্বোচ্চ শাস্তি হয়। আমরা ওর কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যায় রাজৌরি উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার, ঘোষলাকান্দি গ্রামের বায়েজিৎ শেখ। 3 যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ওনারা বলছে যে ফুলের টোকাও লাগবে না, এইভাবে সুন্দরভাবে ওরা পার করে দেবে, লিবিয়া বর্ডারে দিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে কই আমাদের দিকে ওরা নিছে। বোর্ডে গুলি খেয়ে নাকি মারা গেছে, এটা আমাদের শিবন দালালে জানাইছে। আমি দালালের বিচার চাই, আমি বিচার চাই, দালালের বিচার চাই। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্র। দালাল শিপনের স্বজনের দাবি এই ঘটনায় জড়িত নন শিপন। ইমরান মারা গেল, সেটা কি ঘটনা? আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না। তো এই যে ইমরান মারা গেছে, ওরা নাকি গুলি করে মেরে ফেলেছে শিপন। সে আমি জানি না ভাই, আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম, আমি বেড়াইতে আসছি বাবার বাড়ি, এত কিছু আমি জানি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ আছে গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন। এরপর আত্মীয়স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।